ফিরে এলাম চতুর্থ শনিবারের সোনাবেলা নিয়ে। এই সিজনে প্রয়াসম ভিজুয়াল বেসিক্স থেকে আপনারা শুনতে পাবেন প্রখ্যাত সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয়ের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম 14ই অক্টোবর 1930 সালে। বাংলা সাহিত্যে, বিশেষ করে কিশোর সাহিত্যে গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে সৈয়দ মুস্তাফা সিরাজ ভীষণ জনপ্রিয়। সৈয়দ মুস্তাফা সিরাজের একাধিক লেখা আমরা পাই শুকতারা, আনন্দমেলা, পক্ষীরাজ, সন্দেশ ইত্যাদি পত্রপত্রিকায়। লিখেছেন অনেক ছোটদের গল্প। বহুদিন আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। বেতারের জন্য লিখেছেন বহু নাটক। অলিক মানুষ উপন্যাসের জন্য পেয়েছেন ভুয়লকা পুরস্কার, বঙ্কিম পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার। এছাড়াও আনন্দ পুরস্কার, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, সুরমা চৌধুরী স্মারক সম্মান ইত্যাদি আরও কিছু পুরস্কার পেয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফে সিরাজকে সাম্মানিক ডিলিট মর্যাদায় ভূষিত করা হয়েছিল। আমেরিকার আইয়া বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে বিশ্ব লেখক সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেখানে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হয় তাকে। 4 সেপ্টেম্বর 2012 সালে আমরা হারাই এই প্রখ্যাত সাহিত্যিককে। ধন্যবাদ জানাই ওনার পুত্র শ্রী অমিতাভ সিরাজকে শনিবারের সোনাবেলার এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকার জন্য। শহর যতই বড় হচ্ছে, ঝলমল করছে রাস্তার আলো, ততই দূরে সরে যাচ্ছে ভূত, প্রেত, পেতনি, শাকচুন্নি ও ব্রহ্মদৈত্যরা। মাঝে মাঝে মনে হয় যদি ফিরে যেতে পারতাম 9-এর দশকের মাঝামাঝি, যেখানে লোডশেডিং হলেই মা, ঠাকুমা, কাকু, কাকিমার কাজ ঘেঁষে বসে শুনতে পারতাম নানান স্বাদের ভয়ের গল্প। বর্তমান প্রজন্মের হাতে অ্যান্ড্রয়েড। এই টেক স্যাভি প্রজন্মকে 9-এর দশকের স্বাদ দিতে এগিয়ে এসেছেন সল্টলেক ও রাজারহাট নিউ টাউনের কিছু বাসিন্দা। তারা দায়িত্ব নিয়েছেন প্রতি শনিবার নিয়ম করে আপনাদের গল্প শোনাবেন সৈয়দ মুস্তাফা সিরাজের নির্বাচিত ভয় সংগ্রহ থেকে। হেডফোন কানে লাগিয়ে ও ঘরের আলো অফ করে একবার শুনে দেখতে পারেন এনাদের প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো। ভালো মন্দ যাই লাগুক, কমেন্ট বক্সে এসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ আপনাদের জন্য থাকলো সৈয়দ মুস্তাফা সিরাজের ফৌজি জুতো। পরিবেশনায় এফডি ব্লক, চার্বিক গোষ্ঠী। নমস্কার, শুভ সন্ধ্যা। বিশিষ্ট লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের ফৌজি জুতো গল্প অবলম্বনে আমরা পরিবেশন করতে চলেছি শ্রুতি নাটক ফৌজি জুতো। এফডি ব্লক, চার্বিক গোষ্ঠী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্রীমতী মীরা দাস, জ্যোতি বসু, পার্থ পাল এবং স্বপন বসু। আবহ সঙ্গীতে শ্রী শান্তি সরকার। মুখ্য উপদেষ্টা শ্রীমতী মনিকা মুখার্জি এবং নির্দেশনা শ্রীমতী মীরা দাস। শুরু হচ্ছে আমাদের শ্রুতি নাটক ফৌজি জুতো। এই দেখো, আমাদের এই গ্রামকে ঘিরে শোভাবর্ধন করছে এই পদ্মাবতী নদী। এর সীমানা জুড়ে যে কত ঘটনাই ঘটে চলেছে, ভাবলে একটি উপন্যাস হয়ে যায়। এই দেখো না বাবুরাম খৈনিওয়ালার ঘটনাটা, আমিও যে কি নাকাল হয়েছিলাম। আসলে কোনো কোনো মানুষকে দেখলে জীবন সম্পর্কে নৈরাশ্য জাগে, যেমন বাবুরাম সাহানি। হ্যাঁ হ্যাঁ, অবাক হয়ে ভাবতাম লোকটা খৈনি তামাক বেচেই জীবন কাটিয়ে দিল। সেই একই পোশাক,
পা ফেলার ভঙ্গি, অতিশয় নম্র আচরণ। অথচ দেখতে দেখতে পৃথিবীতে কত দ্রুত অবিশ্বাস্য রদবদল ঘটে গেল। এই দেখো না, আমাদের এই সীমান্ত এলাকায় তখন প্রায় দুদেশের ফৌজি লোকেদের মধ্যে সংঘর্ষ বাধত। হ্যাঁ হ্যাঁ, উত্তেজনায় থমথম করত কিছুদিন। কারফিউ, ফৌজিদের আনাগোনা, তার সাথে পদ্মার দিকে গুলির আওয়াজ। তার মধ্যেও দেখতাম বাবুরাম তার পোটলা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফৌজি ক্যাম্পে গিয়ে খৈনি বেচছে। ওর বেলায় কারফিউ নেই। আর মনে পড়ে ওই আমার এক আত্মীয় গঙ্গাধরের কথা, যিনি খুব খৈনি খেতেন। বাড়ির সবাই ওকে গঙ্গা খুঁড়ো বলে ডাকতো। ও, যার ওই ঠেঙ্গা সিরিঙ্গি রাগী চেহারা ছিল, খৈনি খেতেন। হ্যাঁ হ্যাঁ, ওনার বাড়িতেও তো বাবুরাম হাসি মুখে যেতে খৈনি বেচতে আর হাঁক দিত, ও বুড়া বাবু। ও বুড়া বাবু, বাবুরাম খৈনিওয়ালা আসলো। সত্যি একজন পরাশ্রিত ব্যর্থ মানুষ গঙ্গাধর খৈনি খেয়ে নিজেকে ভুলে থাকত। তাই সে বাবুরামের কাছ থেকে খৈনি কিনত। কারোর পায়ের দিকে তাকানো আমার স্বভাব নয়, কিন্তু বাবুরামের পায়ের কাঁচা চামড়ার তৈরি ওই ধ্যাবড়া নাগরা জুতো আমার চোখ টানতো। শীত, গ্রীষ্ম, বর্ষায় ওই দুটো বিবর্ণ নাগরা পায়ে হেঁটে চলেছে থপথপিয়ে, খেতে, খামারে, গ্রামে, গঞ্জে ও ফৌজি আড্ডায় এবং পদ্মা নদীর পাড় ধরে। এই হচ্ছে আমাদের বাবুরাম খৈনিওয়ালা। আর মনে পড়ে ওই গঙ্গা খুঁড়োর কথা, কি কাণ্ডটাই করেছিলেন তিনি। ও বাবুরাম, তোর কোথায় জন্ম রে? কোনোদিনও বলিসনি তো। রাজমহলের উদিকে গো, উদিকে। উই যে নল পাহাড়িতে আমার জন্ম গো। আগে সবাই ছিল গো বাবু, এখন আর কেউ নেই বাবু, কেউ নেই। লেকিন তোর জরু, তুই বিয়ে শাদি করিসনি? জরু কা কেয়া কাম বুড়া বাবু? ও জরু মানে তো ঝামেলা। আমার একটা মুখের রুটি ঠিক মতন জুটে না। দুটো মুখ হলে তিনটে মুখ হবে, হয়তো 4-5 হবে, কিন্তু খাবো কি করে বাবু? ওসব তোর ওজোর। এতকাল খৈনি বেচছিস, নিশ্চয়ই টাকা পয়সা জমিয়েছিস, হ্যাঁ? এরপর সময় মতন মহাজনের গদি খুলে তাকিয়ায় ঠেস দিয়ে বসবি। হ্যাঁ 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 হ্যাঁ। জানো, হঠাৎ একদিন বাবুরামের পায়ে নাগরার বদলে দেখি অবিশ্বাস্য একজোড়া বুট জুতো। বেশ গাবদা গোবদা ঝকমকে, প্রায় আনকোড়া বুট জুতো। এই যে বাবুরাম, তোমার বুট জুতোটিতে বেশ খাসা, মজবুতও বটে। ফৌজি জুতা বুড়া বাবু, নিলামে কিনলাম। হাঁটতে বেশ ভালো লাগছে বুড়া বাবু, বেশ ভালো লাগছে। হ্যাঁ, প্রতিবার সীমান্ত সংঘর্ষের পর এ ধরনের জিনিসপত্র ক্যাম্প থেকে নিলামে বেচা হতো। আমিও তো সেবারই একটা কম্বল কিনেছিলাম 3 টাকায়। জানো তো, দেখেছি ওই কম্বল গায়ে দিয়ে গঙ্গাখুড়ো গঞ্জের বাজারে চা খেতে যেতেন প্রতি সন্ধ্যায়।
একদিন বাবুরামকে গঙ্গাখুড়ো বললেন, বাবুরাম, তোর জুতোটা কিন্তু বেশ খাসা হয়েছে রে। তা এক জোড়াই ছিল বুঝি? দেখতে পেলে আমিও কিনতাম। আরে আমার ওই ছোট ভাই ছোটকু ছোটকু জুতো দেখে বলল, নিশ্চয়ই সীমান্ত থেকে কেনা, ওই বুটে রক্তের ছাপ আছে, পদ্মারচরে কোনো সোলজারের ডেড বডি থেকে খুলে এনেছে আর কি। আর আপনিও ওই কম্বলটা কেচে নেবেন। বাবুরাম কি ভাবল, গম্ভীর হয়ে চলে গেল। দুপুরবেলা জানালা থেকে দেখলাম পুকুর পাড়ে ঝোপের আড়ালে গঙ্গাখুড়ো বসে আছেন, আর ঘাসের ওপর ওর খাকি রঙের কম্বলটা মেলে দেওয়া আছে। দেখে মনে হচ্ছে শীতের প্রকোপে বিবর্ণ এক টুকরো ঘাসে ঢাকা মাটি। সত্যি মানুষের রক্তের প্রতি মানুষের এ কি অদ্ভুত সংস্কার। কয়েকদিন পর বাবুরাম আমার কাছে এলো, মুখটা কেমন থমথমে। কি হলো বাবুরাম, তোমার মুখটা কেমন থমথমে লাগছে? দাদা বাবু, একটা ভাত বলবো? আমার পায়ের ফৌজি জুতো আমাকে না খুব ঝামেলায় ফেলেছে বাবু। দিনভর কিছু বুঝতে পারি না, কিন্তু যখন দিন শেষে গাঁওয়াল করে ফিরি, শুনশান ফাঁকা রাস্তায় আমার জুতো জোড়া যেন জীবন্ত হয়ে ওঠে বাবু, আমার জীবন্ত হয়ে ওঠে। তখন আমার আমার দিমাগ বদলে যেতে থাকে বাবু, আর সাথে সাথে দুই পায়ে যেন তাল বাজতে থাকে। সেই সময় আমার মাথার মধ্যে যেন হু হু করে আগুন জ্বলে বাবু। ইচ্ছে করে এই হারামি দুনিয়াটার মুখে 10 লাথি দিই। আর অচানক পায়ের টান বাঁচতে বাঁচতে আমাকে করে তোলে টাট্টু ঘোড়া বাবু, টাট্টু ঘোড়া। আমার পায়ের আওয়াজ শুনে টহলদার ফৌজি লোকেরা কাল সন্ধ্যায় খুব ধমক দিয়েছে বাবু, খুব ধমক দিয়েছে। বলিস কি? এ তো সাংঘাতিক ঘটনা। তারপর কাল রাতে ঘুম ছুটে গিয়েছে বাবু আমার। যে দেখি কোনায় রাখা জুতোর ভিতর পা গলিয়ে যেন এক বন্দুকবাজি ফৌজ দাঁড়িয়ে আছে বাবু, আর আমাকে হুকুমদার হাঁকছেন। না 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 বাবু না, আমার হিম্মত নেই ওই জুতো পরার। বাবু, ও বাবু, ওই বুড়া বাবু কোথায়? আমার এই জুতোটা ওর খুব পছন্দ বটে। আমি ওকে কম দাম দিয়ে যাব বাবু, আমি কম দাম দিয়ে যাব। শোনো বাবুরাম, গঙ্গাখুড়ো আর নেবেন বলে মনে হয় না। ওর ওই কম্বলটার প্রতি তেমন রুচি নেই। তুমি বরং অন্য কোথাও চেষ্টা করো, বুঝলে? হ্যাঁ, কয়েকদিন পরের কথা, হঠাৎ দেখি মাহিন্দার গণেশ আমাকে ডাকছে। ও বাবুদা, ও বাবুদা, দেখো সাহানি আমাকে ওর বুট জুতো 1.5 টাকায় গছিয়ে দিল। ওই পরে খুব আরাম বটে, মাঠে ঘাটে ঘুরতে খুব সুবিধা, খুব কাজের জিনিস বটে। আর রাতের বেলায় ধান চুরি ঠেকাতে এর জুড়ি নেই গো, এর জুড়ি নেই। এই জুতোর আওয়াজ শুনেই খেতে কাস্তে ফেলে চোর পালাবে গো, চোর পালাবে। শোনো গণেশের কাণ্ড শোনো, খুব গন্ডগোল বাদিয়েছে। গলসা নাকি ক্ষেতের মুনিশকে মেরেছে।
বাবার কাছে ঘুতুন ডাক্তার এসেছিল নালিশ করতে, আর বলেছেন ওই ষণ্ডাটাকে সামলান, দিনে দুপুরে তারা দেখছে। ছোট মুখে বড় বড় কথা বলছে 100 লোকের সামনে, ওকে সামলানোই যাচ্ছে না। কিন্তু এর আগে তো ওর নামে কখনো নালিশ শোনা যায়নি। হ্যাঁ, আবার আর একজন বলল ও নাকি ওই কাবুলিওয়ালা ইরাদাত খানের মাথা ফাটিয়ে দিয়েছে। এবার বাবাকে পুলিশের হ্যাপা সামলাতেই হবে। এদিকে তো গণেশ গা ঢাকা দিয়ে রয়েছে, আর আর ওই বুট জুতো জোড়া তোমাদের ওই গঙ্গা খুঁড়ো মোড়াইয়ের তলা থেকে টেনে বের করেছে, আর চিৎকার করে বলছে, নিধিরাম সিপাই মামদর্প, বাপের জন্মে জুতো পরেনি, মেজাজ বিগড়ে গেছে। মরা মানুষের জুতো পরে ধরাকে সরাজ্ঞান করছে। হ্যাঁ, বুট দুটোর ফিতে আলগোছে ধরে নিয়ে যাচ্ছে দেখে জিজ্ঞাসা করলাম, ও খুড়ো আপনি পড়বেন নাকি? খুড়ো তো খাপ্পা হয়ে বলল, চোখটা টাচ্ছে। মিলিটারির জিনিস পরার হিম্মত আছে যে ও পড়বে? এরপর বেশ কিছুদিন কেটে গেছে। জানো, গণেশও আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়ে এসেছে। তবে হ্যাঁ, গণেশ আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে। গঙ্গাখুড়ো এ বিষয়ে একদম কিছুই বলছে না। এক বসন্ত রাতে পদ্মার ধারে ঘুরতে বেরিয়েছি। হঠাৎ একটু তফা থেকে বলে উঠল খুব জোরে, অ্যাবাউট টার্ন। তারপর লেফট রাইট এবং ওই ধুপ করে নাচের আওয়াজ। ফৌজি লোকেদের প্যারেড হচ্ছে বুঝি। হো বাবা, তারপর তারপর কি হলো? দেখছি ভূতের মতন একটি মূর্তি আপন মনেই সব করছে। কাছে গিয়ে দেখি, ও বাবা, এ তো আমাদের গঙ্গাখুড়ো। কাকে যেন বলছে, এগোলেই গুলি করব, এগোলেই গুলি করব। তার মানে উনি অদৃশ্য শক্তির সাথে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাথারও ঠিক নেই। আমার মনে হয় ওই ভুতুরে বুটজোড়াই এর জন্য দায়ী, বুঝলে? হ্যাঁ, হতেই পারে। একদিন বাবা গঙ্গাখুড়োকে খুব অপমান করলেন। এরপর হঠাৎ শুনি রাত দুপুরে গঙ্গাখুড়ো বটগাছে ঝুলে পড়েছে। দেখতে গেলাম, গিয়ে দেখি বটগাছের ঠিক তলায় সেই বুট জোড়া পড়ে রয়েছে। আমারও মতের ভ্রম হলো, বুঝলে, জুতো জোড়া নদীতে ফেলে দিলেই হতো, কিন্তু নিয়ে এলাম ওর শ্মশান কীর্তের পর। জানো, আমার মনে হলো ওরা তো সবাই নিরক্ষর, তাই এমন মনের ভুলে সব কাণ্ড ঘটালো। কিন্তু আমি তো লেখাপড়া জানা ছেলে, আমার কেন ভুল হবে? তাহলে তাহলে তুমি কি করলে ওই ওই জুতো দুটো নিয়ে? চাঁদটা সবে পদ্মার মাথার উপরে উঠেছে। হঠাৎ মনে হলো, সত্যি কি জুতো দুটো ভুতুড়ে? আমি তো ওদের মতন নিরক্ষর নই, ওদের কথা শুনবো কেন? আমি চড়ে দাঁড়িয়ে জেদ করে জুতো দুটো পায়ে গলালাম। বেশ কিছুক্ষণ বালির ওপর খসখস খসখস শব্দ করে হাঁটলাম। জুতো দুটো বেশ পায়ে খাপ খেয়ে গেছে। কিন্তু হঠাৎ আমি মৃত সৈনিকের কথা ভাবতেই ভীষণ ভীষণ ভয় আমাকে তাড়া করল। আমি মরিয়া হয়ে উঠলাম। ধূপ ধূপ শব্দ তুলে চট্টার এই প্রান্ত থেকে ও প্রান্ত দাপটে হাঁটতে শুরু করলাম। মনে হলো আমি অন্যের অনুগত। আমি ভীত বিপন্ন মানুষের মতন গুটিয়ে যেতে লাগলাম। মনে হলো অন্যের হুকুম তামিল করছি। লেফট রাইট ফায়ার। আমার শরীর ঘামতে শুরু করলো। আমি নিশ্চয় চিৎকার করে পা হড়কে পড়ে গেলাম এবং জুতো দুটো
এক ছটকায় খুলে জলে ছুঁড়ে ফেলে দৌড় দিলাম। নিজের স্যান্ডেল যে কোথায় পড়ে রইল খুঁজে দেখার সাহস ছিল না। সে কি তোমারও ওদের মতোই অবস্থা হলো? জুতোতে কি এমন আছে যে সবার ওই একই অবস্থা হচ্ছে? তারপর কি হলো? আমার ভাবার মতন অবস্থা ছিল না জানো। এরপর একদিন দেখি বাবুরাম খৈনিওয়ালার পায়ে আমার ওই স্যান্ডেল দুটো। ওকে জিজ্ঞেস করাতে বলল, বাবু দাদা, আপনি যা ভাবছেন তা নয়। এক রাখাল ছেলের কাছ থেকে 58 দিয়ে কিনেছি এ জুতা। ফৌজিদের কাছ থেকে নয় বাবু দাদা, ও ফৌজিদের কাছ থেকে নয় বাবু দাদা। ফৌজিদের জিনিস আর আমি কিনি বাবু দাদা। সত্যি জীবনে চলার পথে কত কি দেখলাম, ভাবলেও অবাক লাগে। শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের ফৌজি জুতো। পরিবেশনায় এফডি ব্লক, চার্বিক গোষ্ঠী। আমরা ফিরে আসব আগামী শনিবার নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।